গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে সোমবার, মহাদেবের নাম নিয়ে আজকে সকালটা শুরু করছি। তো তোমরা সারাটা দিন আমার সাথে থেকো, দেখতে থেকো। তো চলো আস্তে আস্তে যা টুকটাক কাজ কর্ম করব তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব ঠান্ডা বাইরে, আজকে ভীষণ ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা। এই দেখো, কি দারুণ না কালারটা, দারুণ। বাইরে ভীষণ ঠান্ডা হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না। তো যাই, ঘরে যাই। তো আমার হাজব্যান্ড আর দোকানের দাদার টিফিন রেডি করে চলে এসেছি। ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নেব। তো আজকে এত ঠান্ডা না, মানে একটা ঠান্ডা হাওয়া চলছে, খুব বাজে লাগছে জানো, মানে পুরো শরীর কেঁপে উঠছে। তো আজকে একটু ঠাকুর পুজো করব, সোমবার যেহেতু পুজোটা করব। তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিই, দিয়ে স্নান টান সেরে তারপর আসছি। স্নান সেরে চলে এসেছি ঠাকুর পুজো করতে। আজকে একটু মহাদেবের পুজোটা করব, ইচ্ছা আছে। তারপর যাব রান্না করতে। তো চলো ঠাকুর পুজোটা করে আসি, তারপর দেখা হচ্ছে। মিনিকে কেন নিয়ে গেলে গো? ও কি করেছিল বলো? ও তো কিছু বোঝে না, ও তো কারো কোনো ক্ষতি করেনি বলো, তাহলে ওকে নিয়ে গেলে কেন? হ্যাঁ, খুব কষ্ট পেয়েছে জানো, আমার কোলেও প্রাণটা বেরিয়েছে, খুব কষ্ট পেয়েছে। আমার মিনিকে আমার কাছে এনে দেবা? তুমি তো আমার সব কষ্টে আমার সাথে থেকেছো, আমি সব কষ্ট কমিয়ে দিয়েছো, কিন্তু আমার মিনিকে আমি ভুলতে পারি না জানো, সব সময় ওকে আমার মনে পড়ে। তো ঠাকুর পুজো করে চলে এলাম, এই যে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হবে নিরামিষ কিছু, আলু ফুলকপির ঝোল আর বেগুন ভাজা, এই হবে। আর কালকে রাতে যা যা খাবার আনা হয়েছিল সেগুলো রয়েছে আমার রাত্রে আরাধ্যার জন্য। আমি, দিদি, আমার হাজব্যান্ড আমরা নিরামিষ খাবো, এমনটাই ঠিক হয়েছে। তো দেখো, এত তাড়াহুড়ো নাইটিটা পরেছি কীরকম উল্টো, এত ঠান্ডা লাগছিল। আর আমি ঠান্ডা জলে স্নান করি, আমি গরম জল নিই না। তো এমনিতেই মানে শরীর কষে যায়, তো চেষ্টা করি স্নানটা ঠান্ডা জলেই করার। প্রবলেম হয় না, শুধু একটু শীত লাগে। তো তাড়াহুড়ো করে পড়েছি, উল্টো পরে নিয়েছি। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হোক, আবার আসছি। রান্না কমপ্লিট হয়ে গেছে, বেশি কিছু রান্না ছিল না। ফুলকপি আলু আর বেগুন ভাজা, ফুলকপি আলুর ঝোল করেছি আর বেগুন ভেজেছি। আর বাকি কালকে রাতে যা যা খাবার আনা হয়েছিল সেগুলো রয়ে গেছে,
মেয়েরা খাবে, ওরা খাবে। বাকি আজকের জন্য করেছি নিরামিষ। বাসনপত্র মোটামুটি ধোয়া হয়ে গেছে, রান্নার জলগুলো তুলে রাখি, গ্যাসটা মুছবো, এগুলো সেরে তারপর স্নানটা করবো। বাস আমার কাজ শেষ আজকের মতো, এইবারের মতো। তারপর আবার খাওয়া দাওয়ার পর বাসন টাসন মাজা যা যা থাকবে। তো চলো একেবারে স্নান সেরে তারপর আসছি। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ করে স্নান সেরে চলে এলাম। এখন যাব মহাদেবের কাছে, রুদ্রাক্ষের মালাটা জপ করব, তারপর আবার আসছি। আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেল, কেন হলো বুঝলাম না, তবে মনে হয় রান্নাটা কম ছিল বলে, বেশি রান্না করতে হয়নি। আর তারপর আমার মিনি তো আমার কাজ কমিয়েই দিয়েছে, ওর আর মাছ ভাজতে হয় না। কি করব, কিছু করার নেই। সত্যি ভগবানের হাতের কাঠপুতুল আমরা, যেরকম চলাবে, যেরকম আমাদের জীবনের ওপর দিয়ে যা ঝড়ঝাপটা আনবে আমাদের সব সহ্য করতে হবে, কিছু করার নেই। কিন্তু মন তো মানে না কিছু, সত্যি মন মানে না। এই যে দেখো মহাদেবের কাছে এসছি। তো সকালে তোমাদের দেখিয়েছিলাম এই সুন্দর ফুলটা, এটা একটা ভিডিও করব করে আর মনে নেই, দিদি তুলে ফেলেছে। দিদি এরম করে, সুন্দর ফুলগুলো গাছে থাকতে দেয় না, তুলে নেয়। আমার মাথায় ছিল যে মহাদেবকে দেব আমি ফুলটা, তো কিছুক্ষণ অন্তত একটা বেলা থাকুক, গাছে তো ফুলটা থাকাও জরুরি। আর মহাদেবের পায়ে দেওয়াটা তো খারাপ নয়, সেটা নিশ্চয়ই দেব। তবে আমার মনে হয় ভগবানও চায় যে প্রকৃতির জিনিস প্রকৃতিতেই থাকুক, এমনটা আমার বিশ্বাস। তো মানুষ ভাবে কি ভগবানের পায়ে যতক্ষণে দেব তাহলেই বুঝি সব ঠিক হয়ে যায়, কিন্তু আমার এমনটা মনে হয় না। আমার সবসময় মনে হয় ভগবান যেই জিনিসটা যেই জায়গার জন্য তৈরি করেছে সেখানে থাকলেই বুঝি সে খুশি। তো এটা আমার চিন্তা ভাবনা, তো কি করা যাবে আর, থাক। তো এই যে মালা নিয়ে নিয়েছি, মালাটা জপ করে নিই, তারপর আবার আসছি। এই দেখো বাদাম খাচ্ছি, বাদাম। আর এই পাশের বাড়িতে দেখো বাবা মা বিয়ে দেয়নি, সারাক্ষণ ঝগড়া করে, বাড়িতে সারাক্ষণ ঝগড়া করে। বয়স হয়ে গেছে তো, মায়ের সংসার টানতে টানতে, ভাইয়ের সংসার টানতে টানতে সারাক্ষণ ঝগড়া করে। যখনই শুনবো ওর গলায় এরকমই ক্যাচ 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 আওয়াজ। বিয়ে দেয়নি তার কারণে রাগ হয়ে গেছে, সেই রাগটা ছাড়ে। ডাইরেক্ট তো বলা যায় না মা কেন আমার বিয়ে দাওনি, তার কারণে আমাদের জানলাটা খোলা থাকে সকাল থেকে, আর এখন তো শীতকাল, এখন আর এসি চলে না, জানলাটা খোলা থাকে সব সময়, খালি একটু পর্দা দেওয়া থাকে। আর সারাক্ষণ ওর ক্যাচ 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 ক্যাচ। এদিকে একটা আছে এরম করে, আর এদিকে একটা আছে উঠানে যদি আমার হাতে ফোন দেখে, ক্যামেরা করছি আমি, অনেক সময় না আমার গার্ডেনের সুন্দর কোনো ফুল হলে বা কোনো কিছু একটু ক্যামেরা করতে নিলে, যেই দেখবো আমার হাতে ক্যামেরা, মানে এমন না, আমাদের পাঁচিলের পাশেই ওর রান্নাঘর, মানে ওর টোটাল ঘরটা আমাদের পাঁচিলের পাশেই। এবার ওর রান্নাঘরের জানলাটা একদম আমাদের সামনে, আমাদের দরজা খুললে ওর জানলা, যেই দেখবে আমার হাতে ক্যামেরায় কাঁয় 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 শুরু করে দেবে। আমি মানে সব সময় এটা আমি প্রথম ভাবতাম কি না, আমার মনে হয় ভুল ভাবনা, কিন্তু দেখি এমনি যদি হাঁটছি চলছি উঠানে এমনি কাজ করছি কোনো সমস্যা নেই, কিন্তু যদি আমার হাতে ক্যামেরা থাকে হয়ে গেল, একা একা কেউ নেই, একা একা চিল্লাচ্ছে, একা একা চিল্লিয়ে যাচ্ছে, এরকম করে। তো অনেকেই আছে এরকম যে অন্যের কিছু করা বা কোনো কিছুতে বাধা দিতে খুব ভালোবাসে। তো এরকম টাইপের মানুষ প্রচুর আছে,
তো আমারও ইনি আমার কোনো ক্যামেরা ফ্যামেরা দেখে কিছু করে না, ইনি এমনি নিজেই সারাদিন কোনো কাজ নিয়ে মায়ের সঙ্গে, ওনার মারও অনেক বয়স হয়ে গেছে, তো মায়ের সঙ্গে কখনো ভাইদের সঙ্গে, ভাইয়ের ছেলে মেয়েদের সঙ্গে, তাদের সঙ্গে ক্যাচ 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 করে। হ্যাঁ, কিন্তু এই সামনে যেটা আছে এ আবার সেই লেভেলের, কেউ না থাকলেও ও চিৎকার করে যদি আমার হাতে ক্যামেরা দেখে, যা পায় তাই সাবজেক্ট নিয়ে একা 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 বক 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 করছে। একদিন ওর শাশুড়ি বলছে, তুমি কি বকর বকর করো কেন, তো তুমি কি পাগল, একা একা বক বক করো। আমি তো শুনে ভাবছি যে তোমার বৌমা কি আর এমনি এমনি বকছে, তোমার বৌমা তো আমার হাতে ক্যামেরা দেখে ফেলেছে, এখন তো ওকে বকতেই হবে, নাইলে তো আমার ভিডিওটা নষ্ট হবে না। এরকম করে, এরাও মানুষ। তো একটু বাদাম খায়, এখন আমার হাজব্যান্ড আসেনি বাড়িতে, অনেক কাজ ওর। বিজি ইয়াং ম্যান। বিজি ইয়াং ম্যান, আমার মেয়ে বলছে বিজি ইয়াং ম্যান। তো অপেক্ষা করি আর বাদাম খাই, কি করব, দুজনে মিলে বসে বাদাম খেতে ভাল লাগে, কিন্তু আমি একা একা বসে বাদাম খাচ্ছি, কি করা যাবে। আপনারাও খান। এই যে আমরা বসে গেছি খেতে, আধা খাচ্ছে ফ্রাইড রাইস, ওর কালকে রাত্রেই খাবে, একটু বিরিয়ানি বেঁচে আছে সেটা, আমরা খাবো নিরামিষ, না ওদি? এই যে আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, পাপার মাথায় তেল দিচ্ছে আর গল্প করছে, তারানাথ তান্ত্রিকের গল্প, আর এই যে পান খাচ্ছে মহারাজ, কত গল্প দেখো, শালাবাবুর বউ কাছে পাপা বাড়িতে এলে এদের গল্পই শেষ হয় না। তখন কি হয়েছে, যখনই এটা মানে দেখো ছিল দুই সাধু বাবা বসেছে, কথা শুনি না, খালি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল, এই যে চ্যানেলগুলো করেছিল, আমি আজকে বাস ওইটুকুই শুনেছিল, তারপরে ও তো কালকে রাতে কতটুক গল্প শুনেছে সেটা নিয়ে এখন আলোচনা চলছে। ওই যে ওরা গেল গিয়ে চ্যাংদোলা করে নিয়ে গেল, তো যাই হোক, বসেছিল, এবার একটু অপেক্ষা করছিল। ঘুমাবো, রেস্ট নেব, তারপরে আবার বিকালে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি, আমাদের প্রথম কাজ এই যে, দাঁড়া বাবা ধরুক ভালো করে, আমার মেনির এখানে একটা ধূপকাঠি ধরানো, তো প্রত্যেক দিন এইভাবেই সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে এখানে ধূপকাঠিটা দিই, দিয়ে দাও, তারপর গিয়ে চাটা যা খাওয়ার খাই। আমি জ্বালিয়ে দিই, আমার রাধা এখানে লাগিয়ে দেয় ধূপকাঠি। চলো, এই তো বিকাল হয়ে গেছে, আর মানে যে খাবার নিয়ে বসে পড়েছে খেতে। অনেক দিন আগে আনা ছিল, সেটাই রয়ে গেছে। আর এখানে পাপা কাজ করছে নিজের বসে বসে, আর মা এখানে চা খাচ্ছে বসে, আর ওখানে বৌমা বসে আছে চা খাচ্ছে, বৌমাও বুঝতে। তুই না ঘুমিয়ে কি করছিস? আমি না ঘুমিয়ে, আমি ঘুমিয়েছি। ঘুমিয়েছিলি? হ্যাঁ, কখন উঠলি? এখন আমি 1 সেকেন্ড আগে উঠেছি। এই যে বিকালবেলা করে এখন দেখছি এটা জল প্রায় শেষ হয়ে এসছে, তা জলটা ভরতে এলাম। অন্য সময় যদি এই জলটা ভরতাম আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে, আমার মিনিটই দৌড়ে চলে আসতো, এই জলটার আওয়াজ পেলেই ও দৌড়ে চলে আসে। আর এই যে এখান দিয়ে যে জলটা পড়ছে, এই বেসিনে বসে বসে ওই জলটা নিয়ে খেলা করে। এগুলো তো স্মৃতি বলো, এগুলো ছেড়ে মানে কী করে ভোলা যায় বলো তো এই স্মৃতিগুলোকে। প্রত্যেকটা কাজে, ঘরে যে কাজগুলো করি প্রত্যেকটা কাজের মাঝে আমার মিনি স্মৃতি, কোনটা ছাড়বো বলো। এই জলটা ভরতে এলেই ও আওয়াজ পেত আর দৌড় দিয়ে চলে আসতো জল নিয়ে খেলার জন্য, ঠান্ডার মধ্যে পর্যন্ত। আমি মানা করতাম, বকতাম, ঠান্ডা লাগবে, ভিজে যাবি,
ও জল খুব ভালোবাসতো, স্নান করতে ভালোবাসতো না, কিন্তু জল ঘাটতে ভীষণ ভালোবাসতো। যেখানেই যাই ওর স্মৃতি তারা করে, কি করবো বলো। চলো একটু সরো বাবা, বসি। তো আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছে দোকানে। কয়েকদিন ধরে বেচারা একটুও সময় পাচ্ছে না, চুল কাটতে যাবে বলে। মানে এমন অবস্থা, কি করব। আমি তো আর ওর হয়ে চুল কাটলে হবে না। তা বললাম যে এই রাত্রিবেলায় দোকানে গিয়ে একটু সুযোগ বের করে দেখো চুল কাটতে পারো কি না। আসলে আগামীকাল ওর জন্মদিন, তো আমাকে বলছিল থাক কয়েকদিন পরেই না হয় দেখব, কাল পরশু, কালকে তো হবে না জন্মদিনের দিন, পরশু দিন বা তারপরে। তারপরে বললাম যে না, জন্মদিনের দিন তো চুল কাটতে নেই, তুমি জন্মদিনের দিন কেটো না, দরকার পড়লে আজকে দোকানে যাওয়ার পর আমি যখন যাব আমি বসবো দোকানে, তুমি গিয়ে চুল কেটে এসো। তো আর কি, আমিও যাব, এই 15-20 মিনিট পর বেরোবো। আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি দোকানে। তো যাই, আমি গেলে তারপর ও চুল কাটতে যাবে। এসে গেছি দোকানে, এই দেখো ব্যস্ত কাজ নিয়ে, খুব ব্যস্ত। কোন ট্রেড? কি ট্রেড লাইসেন্সের মানে ইয়ে কি হবে, বিজনেস কি? কানে ফোন নিয়ে কাস্টমারের সাথে কথা বলছে আর লিখছে। স্টেশনারি লিখবো না গ্রসারি লিখবো? আমি এখানে বোকার মতো বসে থাকি। শুধু গ্রসারি লিখলে গ্রসারি, স্টেশনারি লিখলে স্টেশনারি। তো বাড়ি চলে এলাম ফাইনালি। অনেক কাজ করে হাঁপিয়ে গেছে বেচারা, এই যে এখন লজেন্স খাচ্ছে, আলু মোটা ভালু লজেন্স খাচ্ছে এখন ফুটফুট করে। তো আমার ভ্যাকসিন আবার পুনরায় শুরু হলো, দিলাম আজকে একটা। তো দোকান থেকে এসে ফ্রেশ হয়ে গেছি, চোখ মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে একটু রেস্ট নেব কিছুক্ষণ, তারপর খাবার গরম করব, এই খাবো দাবো ঘুমিয়ে পড়বো। খুব সিম্পল লাইফ। চলো আবার দেখা হচ্ছে। তো আমরা এখানে বেলুন ফোলাচ্ছি, কারণ এই যে আমার রোদি, তার হ্যাপি বার্থডে। তো এখন 12টা বাজে, চলো আমরা সবাই মিলে উইশ করি তাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রোদি বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। 12টা বাজে, আমরা অপেক্ষা করছিলাম কখন 12টা বাজবে ওকে উইশ করব। তো তার জন্য এই যে বেলুনগুলো ফোলানো চলছে, দোকান থেকে আসার পর বসে গেছি বেলুন ফোলাতে। এখনও আজকে খেতে যায়নি, কারণ এই কাজগুলো কমপ্লিট করতে হবে, কালকে সময় পাবো না। তো সারা দিনের যা যা কাজ থাকবে, আর কালকে কোনো বাইরের খাবার খাবো না আমরা ঠিক করেছি, আমি বাড়িতে ওর জন্য রান্না করব। তো আরও প্রেশার। আজকে একটা নতুন জিনিসের সূত্রপাত হলো, সেটা হচ্ছে তোমাদের তিনজনকে সিঙ্গেল সিঙ্গেল ভাবে দেখাও। প্রথমে আত্রি থেকে শুরু করো, ইনি হচ্ছেন আত্রি, সেকেন্ড হচ্ছে আরাধ্যাকে দেখাও, ইনি হচ্ছেন আরাধ্যা, এবং তুমি নিজেকে দেখাও। আজকে প্রথম যে জিনিসটা হলো সেই জিনিসটা হচ্ছে 2025 সাল আমাদের কাছ থেকে অনেক খারাপ দিয়ে শুরু, বাট একটা নতুন অ্যাচিভমেন্ট করলো এরা তিনজন, তারা কখনো ফলোই করলো না। লাইফে ফার্স্ট টাইম এরা কারেক্ট 12টায় একটা মানুষকে মনে করে ফার্স্ট টাইম ফার্স্ট উইশ করতে পেরেছে। মানে প্রত্যেকবার একে অপরে উইশ করাটা আমি করতাম, এটা ঠিক, এবং আমরা তিনজন একসঙ্গে একটা নতুন অ্যাচিভমেন্ট করলো এরা। আর এই যে এটা কানে লাগিয়েছি, কারণ বেলুনগুলো ফেটে যাচ্ছে, আমার ভীষণ কানে লাগছে। এবং সব থেকে বড় কথা, তিনজনই ফার্স্ট টাইম 12টা বাজার ঠিক 1 মিনিট আগে 11:59 PM
অপেক্ষা করছিল কখন 12টা বাজে, এবং এতটা কিউরিসিটি ভাবে আত্রি, আদ্রা এবং রূপা একে অপরের বার্থডের জন্য অপেক্ষা করে না। এবং এটা ফার্স্ট টাইম এটা অ্যাচিভমেন্ট ওই করলো। সবসময় আমাদের মনে করিয়ে দেয়। তারপর আমার পরপর বলো, কিন্তু আজকে দেখলাম একদম কারেক্ট 12টায়। আজকে এখানেও কোথাও না কোথাও আমাকে মনে করিয়ে দিল, আমাকে বললো 12টা 5 বাজে, বেলুন আর ফোলাতে হবে না, যাও খাবারটা গরম করো। তখন আমার ফট করে মাথা হলো কি 12টা বেজে গেছে। তো তখন ফোনে দেখলাম যে না 1 মিনিট বাকি আছে, তো সেই কারণেই পারলাম। আমি তো বলেছি 1 এখানেও মিনিট আমাদের বাকি দ্বারা আছে। সম্ভব ছিল না যদি না এটা বলতো। বাবাকে হ্যাপি বার্থডে। আর আরাধ্যা তো আজকে 3-4 দিন ধরে বলে যাচ্ছে হ্যাপি বার্থডে পাপা, তার কারণ ও ঠিক করতে পারছে না কবে বার্থডে। এবং এবং আমি প্রথম correct time এটা বলেছি। প্রথম জিনিস লাইফে, ফার্স্ট টাইম এদের একটা জিনিস হয়েছে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ান 1 ঘন্টা আগে থেকে, ওরা যদি 12টায় মনে করতে না পারে 1 ঘন্টা আগে থেকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে বলেছে ইন্ডিভিজুয়ালি। রূপা বলেছে 1 ঘন্টা আগে অ্যাডভান্স, ঠিক, আমি 1 ঘন্টা আগে বলে রেখেছি, কারণ 12টায় যদি বলতেই বলতে থাকে, না সেটাও পারি। বলেছে অ্যাডভান্স। ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে অ্যাডভান্সে বলেছে হ্যাপি বার্থডে। গত বছর আমাদের মিনি তোমার বার্থডেতে ছিল না, এই বছরও নেই। এবং সব থেকে বড় কথা, গত বছরের আমার বার্থডে হয়ে যাওয়ার পর নেক্সট মান্থে মিনি এসেছিল। এবছরও মিনি নেই। গত বছরও আমার মাদার যিনি আছেন, মা বাবা দুজনই ছিল না। বাবা মা ছিল না। বাবা তো প্রায় 2 থেকে 3 বছর হতে ছিল নেই। মা থাকলে পারে প্রায় 1.5 বছর থেকে 2 বছর মানে কমপ্লিট হলো, 2 বছর কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেল, মাও নেই। এবং সত্যি কথা বলতে আমি অনেস্ট অ্যান্সার দিই, রাত্রিবেলায় আমার বাবা হয়তো রাত্রি 12টার সময় ফোন করতো। তখন নিজেকে অনেক সময় ভাবতাম একটা, কেন এত রাতে ফোন করছে, বিকজ আমার বাবা তো আউট অফ স্টেশনে তার জবের জন্য থাকতো। সো দ্যাট ইজ ওয়াই যখন সে ফোন করতো, আমি অতটা যেহেতু ক্লোজ ছিলাম না, ভাবতাম যে কাছে থেকে বলাটা বেশি ভালো। আজ হয়তো কখনো মনে হয় যে তখন 12টার সময় বাবা প্রথম জানাতো, ভাল লাগতো। তবে যা আমার এই ফ্যামিলিতে 3 জন আছে, বিশেষ করে একজনই, বিশেষ করে রূপা, বাবা মার অভাব একদমই বুঝতে দেয় না, উপায়ও নেই। 1 সেকেন্ডও বোর হওয়া যাবে না। কেন বোর হয়ে যাচ্ছি, কথা না বললেই নাকি বোর হয়ে যাই আমি। গতবারের বার্থডে এবং এবারের বার্থডেতে মা বাবার কথা ছিটে ফোটাও আমার মনে পড়তে দেয় না, কারণ একবার রূপা আছে, রূপা থেকে যদি আমি কিছু অংশে ফুরসাত বা ফ্রি হই, তাহলে তো আর সেই ডান পাশে আধ্যা। আর তারপরেও যদি কোনো কমতি থাকে, বড় মেয়ে। এদের 3 জনের 3টের স্টাইলের লাইফের এক্সপিরিয়েন্সের গল্প আমাকে শুনতে হবে এবং ইনভলভ হতে হবে, এবং তাদের সাথে মত প্রকাশ করতে হবে। তাদের মতন করে মত প্রকাশ করলে চলবে না, তাহলে মানে আমি তাদের খুশি করার চেষ্টা করছি, 3 জনই ক্যাচ করে নেয়। আর বার্থডেতে এই যে দেখো এই লোকটার মানে কয়েকদিন যাবৎ বলছি দাড়িগোপ কাটো, দাড়িগোপ কাটো, চুল কাটো, কাটবো কাটবো করে আজকে পাইনি। বলেছি কি আমি দোকানে গিয়ে বসবো, তখন তুমি চুল কাটবে। এমন কিছু ভেজালের কাস্টমার এসছে, বেরোতেই পারেনি। একবার বেরিয়েছে, বেরিয়ে গিয়ে নাপিতের দোকানে গিয়ে বসেছে, কাস্টমারের ফোন এসছে, ইমিডিয়েট আসতে হবে, কিছু পয়সা পেমেন্ট করার ছিল। তো যাই হোক, ফট করে চলে এসছে। এই হলো ব্যবসায়ী মানুষ, চুল দাড়ি না কেটে এই যে কালকে বার্থডে সেলিব্রেশন করবে। দেখো আমি- এই দেখো, এই যে কত বড় বড়। আমি সবসময় মনে করতাম যে আমার লাইফে মোস্ট ইম্পর্টেন্ট যখন থেকে আমি লাভ করেছি, প্রেম করেছি রূপাকে, তখন থেকে মনে করতাম রূপাকে, যে আমার লাইফে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি আমি কাউকে দিয়ে থাকি, ভ্যালু দিয়ে থাকি, সেটা রূপাকে। আস্তে আস্তে আমাদের জীবনে আত্রি আসলো, তারপরে আরাধ্যা আসলো। আত্রির বার্থডেতে আমি মনে করি যেহেতু রূপা আছে, ইম্পর্টেন্ট বা ভ্যালু হচ্ছে আমার ওইটুকুই, কাজে তো ইনভলভ হতে পারি না, তো উইশটা করে দেব, যা জিনিস লাগবে এনে দেব। আমি সত্যি খুব আজকে সারপ্রাইজ, জানি না হয়তো ওর মার শেখানো, যে আমিও এদের লাইফে এতটা ভ্যালু, বিকজ যে যেটা দেয় না অন্য কাউকে, সে তো সেটাই ভাববে। আসবে যে 12টার সময় আমাকে একবার উইশ হবে, 11টার সময় উইশ হবে, 2 দিন আগে থেকে উইশ হবে, আজকে দুপুরবেলাও রূপা উইশ করেছে, যদি ভুলে যায় কেউ। আরে ভাই সরাই। তো তোমার ভিউয়ার্স যারা রয়েছে, যারা আমাকে দেখছে আজকে, আমি আত্রিকেও বলেছি, আত্রি আমার সাথে একমত, আধ্যাও একমত,
তোমার ভিউয়ার্সদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আজকে আমার 34th বার্থডে। তোমার এই গোটা ফ্যামিলিতে তোমার ভিউয়ার্সদের আমি বলছি, সবাই মেয়ে, রূপা মেয়ে, আত্রি মেয়ে, আরাধ্যা মেয়ে, আর আমাদের সবার প্রিয় একজন গুরুজন রয়েছে, মানে আমার ঠাকুমা, তিনিও এক জেন্ডারে তো ফিমেলই। এই দেখো আমার মেয়ে কি করেছে, মাইক ধরছে। তোমার যারা ভিউয়ার্স আছে, সেটা 2 জন থাকলেও বা 20 জন হোক বা 200 জন হোক, তাদের সবার উদ্দেশ্যে আমি একটা রিকোয়েস্ট করছি তোমার চ্যানেলসে, যে একটা ছেলে এই পরিবারে থেকে খুব কষ্টে আছে। সে কষ্ট বুঝাতে পারবো না, আজকে সে বলার কথাও না। আপনারা একটুখানি আমার সাথে একটা প্রে করুন। আমার খুব ইচ্ছা, ছোট্টবেলা থেকে আমার ইচ্ছা যে আমার একটা ছেলে হবে, দ্বিতীয় আমার কি মতো। মা, কি এবং অসভ্য। তোমার ভিউয়ার্সরা হয়তো বিশ্বাস করবে না যে এটা অনেস্ট অ্যান্সার দিচ্ছি, আমি আমার লাইফে কখনো বলিনি। ক্লাস 3-তে যখন পড়ি আমার তখনই ইচ্ছা ছিল যে আমার মতন একটা ছেলে হবে। 3 গেল, 4 গেল, 5 গেল, কি এখন আমার পাকা লোক নিয়ে আমি সংসার করি, দেখো তোমরা শোনো। এখনো পর্যন্ত আমার 34 ইয়ার্স হয়ে গেছে, তো ছেলে আর হয়নি। তো আমি একটা প্লে করছি তোমার ভিউয়ার্সরা যেন করে আপকামিং ইয়ার তারা আত্রির একটা এবং আধ্যার একটা ছোট্ট ভাই ঈশ্বরের কাছ থেকে যেন আমাদের দুজনকে পাইয়ে দেয়। কারণ আমি এইখানে একা ইনসিকিউরিটিতে রয়েছি। কোনো মেয়ে ইনসিকিউরিটিতে ভোগে এরকম কখনো আছে? তোমার ভিউয়ার্সরা বলবে যে ছেলে ইনসিকিউরিটিতে ভুগছে, মেয়ে বকা দিচ্ছে, মা বকা দিচ্ছে, তার মধ্যে দুখানা মেয়ে আরও বকা দিচ্ছে, খুব না তুমি ইনসিকিউরিটিতে রয়েছি। তুমি যে মেয়েদের নিয়ে হ্যাপি কতটা সেটাও তো আহ, দেখে সবাই, যে সব সময় তুমি মেয়েদের কি পরিমাণ খাবার দেওয়া, মেয়েদের কতটা আবদার পূরণ করা। কিন্তু তোমার এখন এটা হয়েছে, দীর্ঘদিন মেয়েদের মধ্যে থাকতে থাকতে তুমি এটা নতুন তোমার স্বপ্নও এসছে, আমি যেটা দেখছি। ড্রেস চেঞ্জ করার সময় আমাকে বাধ্য হয়ে কোন ঘরে ঢুকতে হয় আমি বুঝি না, আমি কনফিউজ হয়ে যাই। কমসে কম যদি আমার একটা ফুটফুটে ছোট ছেলে হয়, আমরা দুজনে একসাথে আর কিছু না হোক উঠানে বসে থাকতাম। আচ্ছা, খাবারের ক্ষেত্রে মেয়েদের একটু হ্যাঁ, ওর অন্যরকম। একটা একটা জিনিস ওর ছিল, যে ও মিনি যখন ছিল ও সবসময় বলতো, যাক মিনি অন্তত তুই আছিস আমার ছেলে, হ্যাঁ, যে আমার সঙ্গ দিতে পারবি, বা এই বাড়িতে দ্বিতীয় কোনো ছেলে থাকলে সেটা তুই। হুম এটাও ভীষণ পরিমাণ বলতো, যার কারণেই ওকে আমরা বেশি নিজের, এবং এটা আমি অনেকবার মুখেও বলেছি যে ও আমাদের ছেলে, আর এটা মন থেকে আমরা মানতাম যে হ্যাঁ ও আমাদের ছেলে। হুম তো এই হলো ব্যাপার। দেখো আজকে তোমাদের সামনেই চেয়ে বসলো ইনডাইরেক্টলি, কোথাও না কোথাও আমার কাছেও আর ভগবানের কাছেও। ভগবানের কাছে আমি বহু বছর, আমি তো বললাম ক্লাস 3 থেকে এটা আমার স্বপ্ন ছিল। আমি আমার লাইফ পার্টনার, আমার ওয়াইফের কাছে বহু বছর ধরে চেয়েছি, ভগবানের কাছেও চেয়েছি, লাস্টে তোমার ভিউয়ার্সের কাছে চাইলাম। তাদের প্রেতে যদি ভগবান শুনে, আমার প্রে তো আর শুনছে না। কারণ এত ইনসিকিউরিটি ভোগা যারা একা মেল পার্সন আছেন ফ্যামিলিতে, তারাই বুঝবেন। সেটা হচ্ছে যে প্রথম কথা, ড্রেসিংয়ে যখন কিছু চেঞ্জ করে কোন ঘরে যাব বুঝতে পারি না। 2 নম্বর জিনিস হচ্ছে, একটা কথা যদি একটা পুরুষ মানুষ মতামত দেয়, আমার ফ্যামিলি খুব ভালো, বিশেষ করে আমার লাইফ পার্টনার খুব ভালো, যে আমার কথা ভুল হলেও ফ্যামিলি পার্সনদের মানিয়ে নেয়। কিন্তু একটা কথা যে মত প্রকাশ দেয়, সেটা যদি বাকি ফিমেল পার্সনদের পছন্দ না হয়, তাহলে যে কী দাবড়া খেতে হয় সে বলার মতো না। আর 3 নম্বর সবথেকে ভাইটাল জিনিস হচ্ছে, আমার কথা কারোর ওপর শাসানো বা বকা ঝকা চলবে না। কারণ এতগুলো মেয়ে, আমি খুবই ইনসিকিউরিটিতে আছি, দলে ভারী করতে চাই। 4-4টে মেয়ে ঘরে, আরও মেয়ে হোক, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা ছেলে অন্তত ভিউয়ার্সদের কাছেও প্রে করছি যেন আপকামিং ইয়ারে আমি পাই, তাহলে একটু দল হবে আমার। খুব শুভ। মুশকিলে রয়েছে। আচ্ছা তাহলে আজকের ভিডিওটা তুমি স্টপ করো। হুম মানে লাস্ট আমি আমার বন্ধুদের, আমার না দেখা পরিবারকে যেভাবে বাই করি, আজকে তুমি করে দাও। কারণ আর বেশি দূর আগাবো না, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, যেহেতু তুমি তোমার মনের কিছু কথা বললে। তো আমি তোমার ভিউয়ার্সদের আজকে বলতে চাই একটা সিম্পল কথা। যদি আপনারা কেউ এই চ্যানেলের কোনো শর্টস দেখে আমাদের দুইজনের আপনাদের ভালো লাগে, আপনাদের ভিউ বাড়ে, যারা শর্টস দেখছেন তারা কেন ব্লগে এসে এটাকে ওয়াচ করেন না?
তারাও এসে ওয়াচ করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমাদেরও তো ইচ্ছা করবে না না ভিডিও বানাতে। এবার আপনারা বলতেই পারেন ভিডিও না বানালে আমাদের কি, তা না, এটা একটা আমাদের অ্যাওয়ার্ড আর কিচ্ছু না, একটা ভালো লাগা যে আমরা পরিশ্রম করলাম তাই। অনেক রাত হয়ে গেছে, গুড নাইট। দয়া করে আমাদেরকে আশীর্বাদ করবেন আর এইভাবেই সাপোর্ট করে যাবেন। থ্যাংক ইউ।